স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পদত্যাগ করবেন না, জানালেন বিশেষ সহকারী ফয়েজ। কোরবানির জন্য খামারে মিলছে বাহারি নামের বিশাল আকারের পশু, দাম বেশি। ফ্যাসিবাদ বিরোধী জুলাই ঐক্য ধরে রাখতে বন্দরনগর চট্টগ্রামে মিছিল ও সমাবেশ। এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না। আজ প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ডক্টর ইউনূসের প্রয়োজন রয়েছে জানিয়ে ফয়েজ আহমেদ বলেন, ক্যাবিনেটকে আরও গতিশীল করতে হবে। পাশাপাশি সরকারকে আরও বেশি ফাংশনাল, উপদেষ্টাদের আরও বেশি কাজ করতে হবে এবং দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে। তিনি বলেন, বিশ্ব সম্প্রদায়ের কাছে ডক্টর ইউনূসের যে সম্মান রয়েছে তা রক্ষা করার দায়িত্ব সবার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনে করেন, সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আরও নিবিড়ভাবে আলোচনায় বসতে হবে এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত চাইতে হবে। অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচনের জন্য আসেনি জানিয়ে বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনে বাধার সম্মুখীন হচ্ছে বলেও উল্লেখ করেন রিজওয়ানা হাসান। এর আগে অনুষ্ঠানে উপদেষ্টা জানান, ঢাকার 4টি নদী দূষণমুক্ত করতে বিশ্ব ব্যাংক ও এডিবির সঙ্গে চুক্তি হয়েছে। তুরাগ নদী দূষণমুক্ত কার্যক্রমের মধ্য দিয়ে এই চুক্তি বাস্তবায়ন শুরু হবে। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেহেতু আরও দুটো দায়িত্ব আছে, আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা। তো চাপ হচ্ছে আমাদের নিজেদের পারফরমেন্সের চাপ, যে আমরা পারফর্ম করতে পারছি কি পারছি না। ম্যাস পিপলকে একই ইনফরমেশন, যে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। যদি দায়িত্ব পালন করতে না পারি, আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে, তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো কি। ঈদ উল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। 7 জুন ঈদ ধরে পরিকল্পনা অনুযায়ী আজ দেওয়া হয় 2 জুনের টিকিট। দুপুর 2টা থেকে শুরু হয় পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি কার্যক্রম। এর আগে সকাল 8টা থেকে দেওয়া হয় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট। এবারও ঈদ যাত্রায় শতভাগ টিকিট অনলাইনে দেওয়া হচ্ছে। একজন যাত্রী একেবারে সর্বোচ্চ 4টি টিকিট কিনতে পারবেন। 21 মে থেকে শুরু হওয়া অগ্রিম টিকিট বিক্রির এই কার্যক্রম চলবে 27 মে পর্যন্ত। কোরবানির ঈদ ঘিরে আবারও বাহারি সব নামের পশু নিয়ে হাজির হচ্ছেন খামারিরা। সেই সঙ্গে রয়েছে পশুর আকারের বিশালতা। লালন পালনে খরচ বেশি হওয়ায় দাম বেশি। জাফরাবাদ জাতের এই মহিষটির নাম শের খান। এর মালিকের দাবি, শের খানের ওজন প্রায় 1250 কেজি। আসন্ন ঈদে শের খান ছাড়াও সাভারের হাট কাপাতে প্রস্তুত করা হচ্ছে 2024 সালে রাজস্থানের মহিষ মেলার চ্যাম্পিয়ন 1100 কেজি ওজনের এই মহিষটি। এর মধ্যে মহিষের মধ্যে সবচেয়ে বড় হাইট এবং ওয়েট, এটা লাইভ ওয়েট হচ্ছে অলমোস্ট 1200 কেজি। এটা অলরেডি সোল্ড আউট। আসন্ন কোরবানির ঈদকে ঘিরে সাভারের খামারি পর্যায়ে 280 ও ব্যক্তি পর্যায়ে 610টি খামারের পশু বিক্রির জন্য প্রস্তুতি চলছে পুরো দমে। কাটা ঘাস, কাটা খড়, এখন এগুলা গরুদেরকে খাওয়াবো। সকালবেলা একবার, দুপুরে এবং বিকালে 3 বেলা গরু খাওয়ান দান দিয়ে গোসল করাই। ঝিনাইদহের শৈলকুপার প্রায় 20 মণ ওজনের টাইগার ফ্ল্যাগ বি জাতের এই গরুটিকে দিনে 3 বার নেপিয়ার ঘাস, খৈল, ভুসি ও খেসারি খাওয়ানো হয়। পশুটির মালিক টাইগারের দাম হাঁকছেন 15 লাখ টাকা। গত 3 বছরে লালন পালন করতেছি। এর খাবারটা আমরা দিই দেশি খাবার। এই আমি নিজের সন্তানের মতনই গরুটার যত্ন করে খাওয়াচ্ছি। তো এবার ঈদি আমি গরুটা বেচতে চাচ্ছি। শাহিওয়াল জাতের জিল্লু, ওজন 20 মণ। দেশীয় পদ্ধতিতে এটি প্রস্তুত হচ্ছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের নিষ্পাট গ্রামের তারেকুল ইসলাম সুজনের খামারে। এখানে আরও প্রস্তুত হচ্ছে ডন ও সুলতান নামে আরও 2টি পশু। জিল্লুরে প্রায় 1 বছর লালন পালন করছি।
খুব প্রাকৃতিক উপায়ে লালন পালন করছি। ওজন 20 মণ, জিল্লুর দাম আমরা রাখছি 5 লাখ টাকা। একই গ্রামের শামীম মিয়ার খামারে প্রস্তুত হচ্ছে শাহিওয়াল জাতের কালো রাজা ও লাল রাজা। খরচের অভাব নাই, আমরা হিসাব করি না, হিসাব করি তো আমরা কুস্তা থাকতো না, তো আমরা এটাই বুঝি ঘরের ভাত খাই আর এটার খেজমত করি। পশু মোটাতাজাকরণে কোনো প্রকার ক্ষতিকর ইনজেকশন ব্যবহারে বিরত থাকার বিষয়ে খামারিদের পরামর্শ দিচ্ছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। সাভারের আলোচিত রং মিস্ত্রি শাহিন হত্যা মামলার প্রধান আসামি মেহেদী হাসানকে অস্ত্র ও গুলি সহ গ্রেফতার করেছে র্যাব। দুপুরে র্যাব 4 এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গতরাতে গাজীপুরের তারগাছ এলাকা থেকে মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়। 19 মে রাতে সাভারের ব্যাংক কলোনি মহল্লায় অটোমোবাইল ওয়ার্কশপের রং মিস্ত্রি শাহিনকে প্রকাশ্যে মাথায় গুলি করে হত্যা করে পালিয়ে যায় এক দুর্বৃত্ত। এই ঘটনায় নিহতের স্বজনরা হত্যা মামলা দায়ের করলে ছায়া তদন্তে নামে র্যাব 4 সদস্যরা। একসময় ছিলেন জুতার কারখানার শ্রমিক, এখন নিজেই কারখানার মালিক। চেষ্টা আর সঠিক পরিকল্পনায় এই সাফল্য পেয়েছেন পঞ্চগড়ের হাসানুর রহমান। রাজধানীর একটি জুতা তৈরির কারখানায় দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা পুঁজি করে গড়ে তুলেছেন কারখানা। পঞ্চগড় পৌরসভার রামেরডাঙ্গা গ্রামের হাসানুর রহমানের বাড়িতেই চলছে এই প্রতিষ্ঠান। আর পরিবারের সদস্যরাই এর শ্রমিক। মানে ভালো ও দামে সস্তা হওয়ায় জেলার বিভিন্ন হাট বাজারে এই জুতার চাহিদা রয়েছে। আমরা এক গ্রামের মানুষ, আমরা এখান থেকে জুতা কিনে নিয়ে ব্যবহার করি। বাজার থেকে অনেক ভালো জুতো, দামেও সস্তা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাঁচামাল সংগ্রহ করে তৈরি হচ্ছে বিভিন্ন সাইজ ও ডিজাইনের জুতা। আঠা লাগানো থেকে শুরু করে সব কাজে সহযোগিতা করছেন হাসানুরের স্ত্রী। আমি নিজে ফিতা তৈরি করি এবং জুতা আঠা মারা থেকে শুরু করে যাবতীয় কাজে সাহায্য সহযোগিতা করি। আমার ছেলেও আমার সাথে আছে। এই কারখানায় খণ্ডকালীন কাজ করছেন কয়েকজন প্রতিবেশী। আমার চাচা হবে, গ্রাম প্রতিবেশী, 1 বছর থেকে আছি। মোটামুটি সব কাজেই আমি পারি। জুতার ফিতা বানাই, জুতাতে ফিতাতে আঠা লাগে, খুব হালকা কাজ। যদি সরকারিভাবে সহযোগিতা করা যায় তাহলে অনেক লোকের কর্মসংস্থান হবে। সরকারি ও বেসরকারি পর্যায় থেকে পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা পেলে আরো বড় পরিসরে কারখানা দেয়া সম্ভব বলে জানান এই উদ্যোক্তা। বাজারে চাহিদা আছে, আমি সেই চাহিদা পূরণ করতে পারি না, কেননা আমার এই যা মেশিনগুলো আছে সব ম্যানুয়াল মেশিন। অটো মেশিনের ব্যবস্থা হয় তাহলে প্রোডাকশন আরও বাড়বে, আরও মার্কেটের চাহিদা পূরণ করতে পারবো এবং আরও বেশ কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এখানে। সামান্য মূলধন আর মনের জোর পুঁজি করে গড়ে তোলা এই কারখানা বড় করতে চান হাসানুর দম্পতি। দীপ্ত, বার্তাকক্ষ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। জুলাই ঐক্য নস্যাতের ষড়যন্ত্র ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জুলাই ঐক্য। জুমার নামাজের পর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে থেকে মিছিল বের করা হয়। এটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে চেরাগি পাহাড় মোড় ঘুরে প্রেস ক্লাবের সামনে শেষ হয়। পরে সমাবেশে আন্দোলনকারীরা বলেন, জুলাই বিপ্লবের ঐক্যে যারা ফাটল সৃষ্টি করার পাঁয়তারা করছে তাদেরকে চিহ্নিত করতে হবে। ষড়যন্ত্রকারীদের কোনোভাবেই সফল হতে দেয়া যাবে না। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামে আজ বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলাম। জুমার নামাজের পর আন্দরকিল্লা জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নারী বিষয়ক কমিশন দ্রুত সময়ের মধ্যে বাতিল না করলে আরও কঠোর অবস্থানে যাবে তারা। পরে মিছিল বের করেন হেফাজত ইসলামের নেতাকর্মীরা। বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে এটি শেষ হয়। দীর্ঘ একজোড়া বাঁশে ভর করে মাটি থেকে 8 ফুট উপর দিয়ে হেঁটে আলোচনায় কুষ্টিয়া সদর উপজেলার 9ম শ্রেণীর শিক্ষার্থী তুহিন। তার এমন কর্মকাণ্ডে কৌতূহলী স্থানীয়রা। মাটি থেকে 8 ফুট উপর দিয়ে হেঁটে তাক লাগাচ্ছেন স্কুল ছাত্র তুহিন। হাঁটার এই কৌশলের অঞ্চলভেদে বিভিন্ন নাম আছে, তবে এটি রনপা নামেই বেশি পরিচিত। দীর্ঘ
একজোড়া বাঁশ বা কাঠের লাঠির মাঝখানে পা রাখার ব্যবস্থা, তাতে পা রেখে লম্বা লম্বা কদমে হাঁটাই হলো রনপা। বর্তমানে বিনোদনের মাধ্যম হলেও প্রাচীন যুগে নানা কাজে ব্যবহৃত হতো এই পদ্ধতি। শখের বশেই এই কৌশল রপ্ত করেছে কুষ্টিয়া সদর উপজেলার বৃত্তিপাড়া এলাকার নবম শ্রেণীর শিক্ষার্থী তুহিন। বাড়ির পাশের বাঁশঝাড় থেকে বাঁশ কেটে তৈরি করেছেন ৮ ফুট লম্বা রনপা। কখনো গ্রামের মেঠো পথে, আবার কখনো কখনো উঠে যান পিচ ঢালা সড়কেও। শিখতে শিখতে আমি এখন অনেক খুব একটা ভালো ব্যালেন্স করা শিখছি। তো এখন এইটা আমি আর কি এইটা আমার দুটো পায়ের মতো। এখন হাই রোডে বেশিরভাগ চলাফেরা করি, হাই রোডে চলাফেরা করতে ভালোই লাগে। ছেলের এমন কাণ্ডে খুশি তুহিনের পরিবার, তবে মায়ের মনে আছে দুর্ঘটনার ভয়ও। ভালোই লাগে, কিন্তু ছেলেবেলে তো এখন লেখাপড়া করছে, লেখাপড়ার ফাঁকে ফাঁকে এইসব করছে। যাই হোক, যদি একটা কিছু করতে পারে হয়তো এরকম উদ্যোগ নিয়ে ওর ভিতরে অন্য কোনো প্রতিভা থাকে। আমার তো ভয় লাগে, আমি কত নিষেধ করি তারপরেও পড়ে যাই। পড়ে গেলে আমি নিষেধ করি, কত বকি, কয়টা কাটি ফেলে দেবো, তাও শোনে না। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে এটি একটি লোকজ খেলা হিসেবেও পরিচিত। দীপ্ত, বার্তাকক্ষ। নানা আয়োজনে পটুয়াখালীতে উদযাপিত হয়েছে রাখাইনদের গুরু দক্ষিণা উৎসব। সকালে কলাপাড়ার রাখাইন উপাসকরা বিহারে পঞ্চশীল গ্রহণ করেন। পরে পটুয়াখালী ও বরগুনার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সঙ্গরাজ ভান্তে উইকুইনন্দা মহাথেরকে গুরু দক্ষিণা প্রদান করা হয়। এ সময় পেছনের ভুলভ্রান্তি ক্ষমার জন্য একে অপরের কাছে প্রার্থনা করেন। এছাড়া দিনভর ধর্মীয় আলোচনা সহ নানা আয়োজনে উৎসবটি পালন করে রাখাইন নারী পুরুষরা। প্রতি বছর বর্ষাবাসের আগে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব উদযাপন করে আসছে রাখাইন সম্প্রদায়। টানা 2 সপ্তাহ ধরে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রয়েছে। পাশাপাশি সবজির দামও বাড়েনি। নতুন চাল আসায় মানভেদে দাম কেজি প্রতি 10 থেকে 12 টাকা পর্যন্ত কমেছে। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় ক্রেতাদের বেশ আনাগোনা, বিক্রেতারাও ব্যস্ত বেচা বিক্রিতে। ভোগান্তি কেবল নোংরা ও কাদা। 2 সপ্তাহ ধরে সবজির দাম স্থিতিশীল রয়েছে। করলা, পটল 30 টাকা কেজি, ঢেঁড়স, ঝিঙা, বেগুন 50 থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। তরকারি তো দেখা গেছে সব এক সপ্তাহের মতনই কম, পরে এক সপ্তাহের উপরে তরকারির দাম কম। কারণ এখন উৎপাদন আছে, মাল কাঁচামাল যথেষ্ট উৎপাদন বেশি আছে, এখন বাড়বে না। সবজির বাজারের দাম তেমন একটা বাড়ে নাই। এগুলা বাজারে সচরাচর যেই রেটে বেচা কেনা হয় তার চেয়ে আজকে একটু সস্তাই হয়েছে। পেঁয়াজের ঝাঁজ সামান্য কমেছে। গত সপ্তাহে 55 থেকে 60 টাকায় বিক্রি হলেও এখন কেজি প্রতি 50 টাকা গুনতে হচ্ছে ক্রেতাকে। আলু 20 টাকায় বিক্রি হচ্ছে। চালের দামও কিছুটা কমেছে। নতুন ধান উঠছে, চালের সরবরাহ বাড়ছে, দামও কমছে কিছুটা। মিনিকেট চাল ছিল 90 টাকা, 92 টাকা, এখন মিনিকেট চাল 75 থেকে 80 টাকা, কেজিতে 10 টাকা 12 টাকা কমছে। আঠাশ চালও সেম, আসলে 65 টাকা, এখন 60 টাকা। গত সপ্তাহে দাম বেশি ছিল, 55 টাকা 60 টাকা বেচছিলাম। এই সপ্তাহে 50 টাকা পেঁয়াজ বেচতেছি, আলু 25 টাকা বেচছি, 20 টাকা বেচতেছি। বাজার ভেদে গরুর মাংস 780 থেকে 800 টাকা এবং খাসির মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে 1200 টাকায়। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক। ইসরায়েলি হামলায় গাজায় একদিনে আরও অন্তত 85 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া গত কয়েকদিনে উপত্যকাটিতে অনাহারে মৃত্যু হয়েছে 29 জনের। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, বৃহস্পতিবার ভোর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে এ হতাহতের ঘটনা ঘটে। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 53,800 জনে পৌঁছেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েকদিনের খাদ্য সংকট ও অনাহারে 29 জন শিশু বয়স্ক মানুষের প্রাণহানি হয়েছে। এছাড়া হাজার হাজার ফিলিস্তিনি এখনও চরম খাদ্য সংকটে ভুগছেন এবং অনাহারে মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন। যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে এএফসি গ্রাসরুট ফুটবল দিবস এবং বিশ্ব ফুটবল সপ্তাহ পালন করা হচ্ছে। শুক্রবার সকালে যশোর শামসুল হুদা ফুটবল একাডেমি মাঠে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
8 থেকে 14 বছর বয়সী 500 জনেরও বেশি গ্রাসরুট ফুটবলার অংশগ্রহণ করে। এর আগে অনুষ্ঠান উদ্বোধন করেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। প্রধান অতিথি ছিলেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সিসা। সুযোগ সুবিধা, পরিবেশ, প্রশিক্ষণ সবকিছুতে ইউরোপকে আদর্শ মানলেও বাংলাদেশে আছে কাছাকাছি মানের একাডেমি। যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে তার দেখা মিলবে। ব্যক্তি উদ্যোগে তৈরি হওয়া এই একাডেমির বেশ কজন ফুটবলার ডাক পেয়েছেন জাতীয় দলে। সবুজের গালিচা বিছানো পরিপাটি মাঠ, পাখির কিচিমিচির শব্দ আর গ্রামের নিরিবিলি পরিবেশে 2011 সালের 14 মে যশোরের হামিদপুর গ্রামে যাত্রা শুরু করে শামসুল হুদা ফুটবল একাডেমি, যার কর্ণধার রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও বাফুফের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদি। একাডেমিটিতে রয়েছে সুবিশাল 3টি মাঠ, আধুনিক সুবিধা সম্বলিত 6তলা মাল্টিপারপাস ভবন, সুবিশাল ডাইনিং, মাল্টিমিডিয়া ক্লাসরুম, জিমনেশিয়াম, নামাজঘর সহ নানান সুবিধা। এখানে সম্প্রতি বাংলাদেশ অনূর্ধ্ব-19 জাতীয় দলের মাসব্যাপী ক্যাম্পও অনুষ্ঠিত হয়। আমাদের চিন্তা ভাবনা হচ্ছে যে বাংলাদেশের ফুটবল কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই জন্য আমাদের এই পরিকল্পনা আমাদের রয়েছে এবং ভবিষ্যতে আমরা চেষ্টা করব এই একাডেমিটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। অবকাঠামোগত নানা সুযোগ সুবিধার পাশাপাশি সুদক্ষ কোচিং স্টাফের তত্ত্বাবধানে দেশের নানা প্রান্তের খুদে ফুটবলাররা প্রশিক্ষণ নিচ্ছেন এই একাডেমিতে। ট্রেনিং আমরা দিয়ে থাকি, যার কারণেই আমাদের খেলোয়াড়গুলো ঢাকা এবং দেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে তারা সুনাম বয়ে আনতেছে। প্রকৃতি আর আধুনিক সুযোগ সুবিধার মিশেলে অনুশীলন করতে পেরে খুশি বার্ষিক হান্টিং ক্যাম্পের মাধ্যমে বাছাই হয়ে আসা ফুটবলাররা। এখানে আলহামদুলিল্লাহ অনেক খুশি, আনন্দিত এবং আমার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছি। গ্রামের পরিবেশটাও আছে, আবার শহর, এটাও শহরও, তো আমি এখানে খুবই আনন্দিত, এখানে প্র্যাকটিস করতে পারতেছি। ঢাকায় যে ফ্যাসিলিটি আছে এখানে তার থেকে অনেক হাজার গুণ উন্নত ফ্যাসিলিটি আছে। মাঠ এবং কোচ এটা আপনি বাংলার সর্বোচ্চ লেভেলেও পাবেন না যে ফ্যাসিলিটি একাডেমিতে। 80 বিঘা জমি নিয়ে গড়ে ওঠা এই একাডেমিতে দেশের বিভিন্ন অঞ্চলের 130 জন ফুটবলার প্রশিক্ষণ নিচ্ছেন। দীপ্ত, বার্তা কক্ষ। 2024-25 মৌসুমটা ইউরোপিয়ান ফুটবলে শিরোপার খরা ঘোচানোর একটা বিশেষ সময়। বুধবার রাতে যা করে দেখিয়েছে টটেনহাম হটস্পার। 70 বছর পর কোনো মেজর শিরোপা ঘরে তুলেছে নিউক্যাসল ইউনাইটেড। এফএ কাপের ট্রফি জিতেছে ক্রিস্টাল প্যালেস। এবার চোখ পিএসজির দিকে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে হারাতে পারলে প্রথমবার ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট পড়বে ফরাসিরা। প্রিমিয়ার লিগে 16 ও 17 নম্বর থাকা দুটি দলই খেলেছে ইউরোপা লিগের ফাইনাল। ম্যান ইউকে হারিয়ে দীর্ঘ 17 বছর পর কোনো মেজর ট্রফি জয় করল টটেনহাম। সবশেষ 2007-08 মৌসুমে ফুটবল লিগ কাপ জিতেছিল স্পার্স, আর ওয়েফার কোনো শিরোপা জিতল 1983-84 মৌসুমের পর। চলতি মৌসুমটা ইংলিশ ফুটবলের জন্য বিশেষ এক বছর। টটেনহাম ছাড়াও দীর্ঘ সময়ের পর শিরোপার খরা ঘুচিয়েছে বেশ কয়েকটি ইংলিশ ক্লাব। বছরের প্রথম শিরোপা লিগ কাপ বা ক্যারাবাও কাপ ঘরে তুলেছে নিউক্যাসল ইউনাইটেড। গত মার্চে ফাইনালে লিভারপুলকে 2 গোলে হারিয়ে দীর্ঘ 70 বছর পর কোনো মেজর শিরোপা ঘরে তোলে ম্যাকপাইরা। 1861 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এবারই প্রথম কোনো মেজর ট্রফি ঘরে তুলেছে প্রিমিয়ার লিগের আরেক ক্লাব ক্রিস্টাল প্যালেস। এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ক্লাবের ইতিহাসে প্রথম ট্রফি জেতে দ্য ইগলস। দীর্ঘ শিরোপা খরা ঘুচিয়েছে ইতালি ক্লাব বোলোনিয়াও। এসি মিলানকে হারিয়ে তারা জিতেছে কোপা ইতালিয়া, যা গত 51 বছরের মধ্যে তাদের প্রথম মেজর ট্রফি। ইউরোপা লিগের ফুটবলে এবার নাটকীয়তা তুঙ্গে। উয়েফা কনফারেন্স কাপের ফাইনালে উঠেছে চেলসি ও রিয়াল বেটিস। এদের মধ্যে চেলসি যদি শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় তবে প্রথম ক্লাব হিসেবে উয়েফার প্রতিযোগিতার শিরোপা জেতা কীর্তি করবে তারা, আর বেটিস জিততে পারলে সেটা তাদের প্রথম ইউরোপীয় শিরোপা হবে। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে ইন্টার মিলান ও পিএসজি। মিউনিখের ফাইনালে জয় পেলে এটি হবে পিএসজির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। একই সঙ্গে ফ্রান্সের প্রথম ক্লাব হিসেবে ট্রেবল জয়ের কীর্তি করবে তারা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পদত্যাগ করবেন না, জানালেন বিশেষ সহকারী ফয়েজ। কোরবানির জন্য খামারে মিলছে বাহারি নামের বিশাল আকারের পশু, দাম বেশি। ফ্যাসিবাদ বিরোধী জুলাই ঐক্য ধরে রাখতে বন্দরনগর চট্টগ্রামে মিছিল ও সমাবেশ।
এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।